চ্যানেল ভাঙা নৌকার মাঝি পর্ব ২১ উপস্থাপক মিজান বিএসসি চাটমোহর উপজেলা পাবনা। আসসালামু আলাইকুম ও শুভ সন্ধ্যা শ্রোতাবন্ধুরা। ভাঙা নৌকার মাঝি চ্যানেলের অলৌকিক ও রহস্যময় গল্পের বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি মিজান বিএসসি চাটমোহর উপজেলা পাবনা। আজ আমাদের ধারাবাহিক অডিও স্টোরির ২১তম পর্ব। আজকের গল্পটি নিছক কোনো লোকমুখে শোনা কল্পকাহিনী নয়। এটি এমন এক ঘটনার বিবরণ যেখানে দায়িত্ব পালনরত একাধিক পেশাদার ও নিরপেক্ষ মানুষ নিজের চোখে এমন কিছু দেখেছিলেন যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা তাদের কাছে ছিল না। গল্পটি শুরু করার আগে বন্ধুদের উদ্দেশ্যে একটি ছোট্ট অনুরোধ। আপনি যদি রহস্য, অন্ধকার আর রোমাঞ্চকর বাস্তব ঘটনা শুনতে ভালোবাসেন তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। আর আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো বাস্তব ভৌতিক অভিজ্ঞতা যদি আমাদের চ্যানেলে প্রচার করতে চান তবে স্ক্রিনে দেওয়া ইমেল ঠিকানায় লিখে পাঠাতে ভুলবেন না, smhizan9999@gmail.com। এছাড়াও ফেসবুকে আমাদের পেজ ও ইনস্টাগ্রামে ফলো করতে পারেন ভাঙা নৌকার মাঝি। চলুন আর কথা না বাড়িয়ে প্রবেশ করা যাক আজকের রোমহর্ষক গল্পে। অভিশপ্ত অডিটোরিয়ামের সেই প্রহরী। সালটা ২০০৬। তরুণ পুলিশ অফিসার তারেক সদ্য চাকরিতে যোগ দিয়েছেন। তার পোস্টিং হয় শহরের শতবর্ষী এক ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ভবন ক্যাপিটাল সিটি অডিটোরিয়াম অ্যান্ড থিয়েটার কমপ্লেক্সের সুরক্ষায়। বিশাল এই ভবনটি ১৯০০ সালের শুরুর দিকে তৈরি। ৪ তলা বিশিষ্ট এই কাঠামোর নিচতলায় মূল মিলনায়তন ও কিছু অফিস, দোতলা ও ৩ তলায় প্রশাসনিক কক্ষ, আর মাটির নিচে এক বিশাল অন্ধকারাচ্ছন্ন বেসমেন্ট। বেসমেন্টটি ছিল এক গোলকধাঁধার মতো, পুরনো মহড়া কক্ষ, গোডাউন আর স্যাঁতসেঁতে লম্বা করিডোর। সেই করিডোরের ঠিক মাঝখানে ধুলো জমে পুড়ে থাকত শত বছরের পুরনো একটি পরিত্যক্ত গ্র্যান্ড পিয়ানো। তারেককে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য সেখানে উপস্থিত ছিলেন বয়োজ্যেষ্ঠ অফিসার মোকাররম। মোকাররম সাহেব মানুষ হিসেবে ছিলেন অত্যন্ত গম্ভীর ও স্বল্পভাষী। তারেকের কাজের নিয়ম ছিল প্রতিটি শিফটের শুরুতে পুরো ভবনের বেসমেন্ট থেকে শুরু করে ৩ তলা পর্যন্ত প্রতিটি ঘর ঘুরে দেখে তালা মারতে হবে, বাতি নিভিয়ে দিতে হবে এবং কন্ট্রোল রুমে এসে মনিটরে নজর রাখতে হবে। কাজে যোগ দেওয়ার তৃতীয় দিন মোকাররমের শীতল আচরণে অস্বস্তি বোধ করায় তারেক নিজেই একা পুরো ভবন লকডাউন করার সিদ্ধান্ত নেন। তারেক বেসমেন্ট থেকে শুরু করে দোতলা পর্যন্ত সব রুম লক করে বাতি নিভিয়ে ৩ তলায় ওঠেন। ৩ তলার শেষ মাথায় ছিল এক খোলা মহড়া কক্ষ, যার কোনো দরজা নেই। চারদিকের দেওয়ালে শুধু বড় বড় আয়না। তারেক ঘরের ভেতর উঁকি দিয়ে নিশ্চিত হলেন কেউ নেই। ঠিক যখন তিনি ঘুরে করিডোরে পা বাড়াচ্ছেন, ধড়াৎ করে এক বিকট শব্দে করিডোরের ওয়াশরুমের ভারী দরজাটি আছড়ে পড়ল। তারেক চমকে উঠলেন। এই বাথরুমের দরজায় ভারী হাইড্রোলিক কবজা লাগানো, যা চাইলেও কেউ সোজোরে আছড়ে ফেলতে পারে না। কবজার চাপে তা ধীরে বন্ধ হওয়ার কথা, কিন্তু শব্দটা এত তীব্র ছিল যেন কেউ আক্রোশে দরজাটা ভেঙে ফেলেছে। তারেক তৎক্ষণাৎ অস্ত্র বের করে কন্ট্রোল রুমে থাকা মোকাররমকে ওয়্যারলেসে জানালেন ভবনে অনুপ্রবেশকারী ঢুকেছে। মোকাররম উপরে ছুটে এলেন। ২ অফিসার অস্ত্র তাক করে ওয়াশরুমের দরজা খুলে বাতি জ্বালালেন। ভেতরে কেউ নেই। কমোডের ওপর কেউ দাঁড়িয়ে আছে কিনা তাও পরীক্ষা করলেন, পুরো ফাঁকা। তারা ভাবলেন অনুপ্রবেশকারী হয়তো সিঁড়ি দিয়ে দোতলায় নেমেছে, কিন্তু সিঁড়ির মুখে আসতেই তাদের চোখ চড়ক গাছ। পুরো দোতলা আলোয় ঝলমল করছে, অথচ মিনিট ৫ আগেই তারেক নিজে হাতে প্রতিটি ঘর বাতি নিভিয়ে তালা বন্ধ করে এসেছিলেন। এখন দেখা যাচ্ছে দোতলার প্রতিটি দরজা হাট করে খোলা এবং সবগুলো বাতি জ্বলছে, অথচ এই অল্প সময় এক তিল শব্দও শোনা যায়নি। পুরো ভবন তন্ন করে খুঁজেও কোনো মানুষের অস্তিত্ব মিলল না। ঘটনাটি তারেক ও মোকাররমের মাঝে এক অদ্ভুত শীতল আতঙ্কের জন্ম দিল। হিসাবরক্ষক বশির আহমেদের অভিজ্ঞতা। ঘটনার কয়েকদিন পর তারেক সন্ধ্যার একটু আগে ডিউটিতে এলেন। দোতলার অফিসে তখন হিসাব বিভাগের প্রধান বশির আহমেদ কাজ গুটিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। তারেক তাকে অপর ২ সহকর্মীর কাছে ভবনের ভুতুড়ে অভিজ্ঞতার কথা বলতে শোনেন। সবাই চলে গেলে তারেক বশির সাহেবের কক্ষে গিয়ে ঘটনার সত্যতা জানতে চাইলেন। বশির সাহেব একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, তারেক সাহেব, আমি বহু বছর এখানে চাকরি করি,
কিন্তু একটি রাতের পর আমি আর কোনোদিন রাতে এখানে একা থাকি না। বশির সাহেব বলতে শুরু করলেন, কয়েক বছর আগের এক গভীর রাতে তিনি 3 তলার অফিসে একা কাজ করছিলেন। অফিসের জানলা দিয়ে করিডোরের লিফট দেখা যায়। হঠাৎ রাতের নিস্তব্ধতা ভেঙে লিফটের মোটর সশব্দে চালু হল। বশির সাহেব জানলা দিয়ে তাকিয়ে দেখলেন নিচতলা থেকে লিফটের নির্দেশক ধীরে ধীরে উপরে উঠছে। বেসমেন্ট, 1 তলা, 2 তলা এবং শেষে 3 তলা এসে থামল। লিফটের দরজা খুলে গেল, কিন্তু ভেতরটা সম্পূর্ণ ফাঁকা। বশির সাহেব হতবাক হয়ে তাকিয়ে রইলেন। দরজাটি আর বন্ধ হচ্ছিল না। প্রায় মিনিটখানেক পর লিফটের সেন্সর অ্যালার্ম তীক্ষ্ণ শব্দে বেজে উঠল, যেন কোনো অদৃশ্য বস্তু দরজার মাঝে দাঁড়িয়ে দরজা বন্ধ হতে বাধা দিচ্ছে। ভয়ে কেঁপে কেঁপে বশির সাহেব করিডোরে এসে চিৎকার করলেন, কিন্তু কেউ সাড়া দিল না। বাধ্য হয়ে তিনি লিফটের ভেতর পা দিতেই বিকট অ্যালার্ম বন্ধ হয়ে গেল এবং কেউ স্পর্শ না করতেও স্বয়ংক্রিয়ভাবে বেসমেন্টের বোতামটি জ্বলে উঠল। মুহূর্তেই লিফটের দরজা বন্ধ হয়ে তাকে সোজা নামিয়ে নিয়ে গেল সেই অন্ধকার নিঝুম বেসমেন্টে। লিফটের দরজা খুলতেই সামনে সেই নিকষ কালো করিডোর আর একা দাঁড়িয়ে থাকা পুরনো পিয়ানোটি। বশির সাহেবের সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। তার মনে হল এক অদৃশ্য চোখ অন্ধকারের ভিতর থেকে তাকে অপলক দেখছে। আতঙ্কে তিনি পাগলের মতো লিফটের ক্লোজ বাটন চেপে আবার 3 তলায় উঠে নিজের রুমে ফিরে আসেন। কিন্তু নিজের রুমে ঢুকতেই তার রক্ত হিম হয়ে যায়। তার টেবিলের পাশে থাকা ভারী লোহার ফাইলিং ক্যাবিনেটের সবগুলো ড্রয়ার বাইরে টানা। তিনি হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই একের পর এক ড্রয়ার আপনা আপনি প্রচণ্ড শব্দে ভিতরের দিকে আছড়ে পড়ে বন্ধ হয়ে যায়। বশির সাহেব আর এক মুহূর্ত সেখানে না থেমে সবকিছু ফেলে ভবন ছেড়ে পালিয়েছিলেন। বন্ধু গালিবের সাক্ষী হওয়া। বশির সাহেবের কথা শুনে তারেক শিহরিত হয়ে ওঠেন। রাতে মোকাররম ডিউটিতে এলে তারেক সব খুলে বলেন। এতদিন রাশভারী হয়ে থাকা মোকাররম এবার ভেঙে পড়লেন। তিনি স্বীকার করলেন, তারেক, আমিও এখানে শান্তি পাই না। কয়েকদিন আগে আমি কন্ট্রোল রুমে একা বসেছিলাম, তখন আমার কানের ঠিক পেছনে ফিসফিস করে কেউ কিছু বলছিল। সেই ফিসফিসানি আমাকে তাড়া করে বেসমেন্টে নিয়ে যায়। সেখানে গিয়ে আমি পোড়া ধোঁয়ার তীব্র গন্ধ পাই। পুরো জায়গা খুঁজেও আগুনের কোনো চিহ্ন পাইনি। এই ভবনে নিশ্চয়ই কোনো অপার্থিব শক্তির বাস। তারা দুজন সিদ্ধান্ত নিলেন ভবনের রহস্য যাচাই করার জন্য তাদের একজন নিরপেক্ষ মানুষের দরকার। তারেক তার ছোটবেলার বন্ধু গালিবকে ফোন দিয়ে ডেকে নিল এই বলে যে রাতে ফাঁকা ঐতিহাসিক অডিটোরিয়ামটি তাকে ঘুরিয়ে দেখানো হবে। গালিবকে পেছনের কোনো ঘটনার কথা বলা হয়নি। রাত তখন গভীর। তারেক, মোকাররম ও গালিব বেসমেন্টের অন্ধকার করিডর দিয়ে হাঁটছিলেন। হঠাৎ তারা দেখলেন কিছুটা দূরের একটি স্টোররুমের দরজা আধ খোলা। তারেক ও মোকাররম নিশ্চিত ছিলেন তারা সব লক করে এসেছিলেন। তারা গালিবকে পেছনে রেখে সাবধানে দরজার দিকে এগোতেই ধরাম শব্দে দরজাটি নিজ থেকেই বন্ধ হয়ে গেল এবং দরজার হাতল বা নবটি তীব্রভাবে ওপর নিচে ঝাঁকিতে লাগল, যেন ভেতরের কেউ উন্মত্তের মতো দরজা খোলার চেষ্টা করছে। তারেক ও মোকাররম অস্ত্র তাক করে লাথি মেরে দরজাটি খুলে ফেললেন। ভেতরে আলো ফেলতেই দেখা গেল ছোট্ট ঘরটি একদম ফাঁকা, লোকানোর মতো কোনো জায়গা নেই। গালিব তখন ভয়ে কাঁপছিলেন। ঠিক তখনই গালিব ঘরের কোণার দিকে আঙুল তুলে আতঙ্কে চিৎকার করে উঠলেন, ওই যে কোণায়, ওটা কি? 2 অফিসার টর্চের আলো ফেললেন। গালিব কম্পিত কণ্ঠে বললেন, আমি স্পষ্ট দেখেছি ওখানে একটা কালো হুডি পরা অবয়ব মাথা নিচু করে বসে আছে। এরপর আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে 3 জনেই ছুটে বাইরে চলে এলেন। নাইট ভিশন ক্যামেরার সেই দৃশ্য। ঘন ঘন অনুপ্রবেশের রিপোর্টে কর্তৃপক্ষ পুরো ভবনে অত্যাধুনিক নাইট ভিশন বা ইনফ্রারেড ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেয়। ক্যামেরা বসানোর দিন মোকাররম রাতে একা কন্ট্রোল রুমে দায়িত্ব পালন করছিলেন। নাইট ভিশন ক্যামেরার কারণে অন্ধকার কক্ষগুলো মনিটরে পরিষ্কার দেখা যাচ্ছিল। মনিটর দেখতে দেখতে মিলনায়তনের প্রধান হলের ক্যামেরায় এসে মোকাররম স্তব্ধ হয়ে যান। মঞ্চের সামনের একটি ফাঁকা সিটে কোনো এক মানুষ বসে আছে। মোকাররম ক্যামেরা জুম করলেন। দেখা গেল কালো পোশাকে মুখ ঢাকা এক ব্যক্তি মাথা নিচু করে সিটে বসে আছে। মোকাররম যখন হতভম্ব হয়ে তাকিয়ে আছেন, ঠিক তখনই সেই অবয়বটি ধীরে ধীরে মুখ তুলে সোজা ক্যামেরার দিকে তাকালো। তার চোখ দুটো সাধারণ মানুষের মতো ছিল না, গভীর গর্তের ভেতর থেকে রক্তিম লাল আভা বের হচ্ছিল। পরক্ষণে কোনো শারীরিক নড়াচড়া ছাড়াই সেই অবয়বটি সিট থেকে সোজা উপরের দিকে ভেসে ছাদের অন্ধকারের ভিতর মিলিয়ে গেল।
এই দৃশ্য দেখার পর মোকাররম নিজের ব্যাজ আর চাবি টেবিলে রেখে তৎক্ষণাৎ ভবন ছেড়ে বেরিয়ে যান এবং পরের দিনই চাকরি থেকে ইস্তফা দেন। মধ্যরাতের পিয়ানো। মোকাররমের পদত্যাগের 2 সপ্তাহ পর তারেক একা নাইট শিফটে ছিলেন। মধ্যরাতে হঠাৎ নিস্তব্ধ ভবনে ভেসে এলো সঙ্গীতের সুর, দ্রুতগতির পুরনো দিনের পিয়ানোর টিউন। তারেক বুঝতে পারলেন সুরটি আসছে নিচের সেই বেসমেন্ট থেকে। তিনি হাতে অস্ত্র ও টর্চ নিয়ে অন্ধকার সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলেন। প্রতি কদমে পিয়ানোর সুর তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। সিঁড়ির শেষ মাথায় এসে করিডোরের মোড় ঘুরেই তিনি পিয়ানোর ওপর টর্চের আলো ফেললেন। আলোর স্পর্শ লাগার সাথে সাথেই পিয়ানোর কিবোর্ডের ঢাকনাটি নিচ থেকেই সজোরে আছড়ে পড়ে বন্ধ হয়ে গেল। মুহূর্তেই পুরো করিডোর মৃত্যুপুরীর মতো নিস্তব্ধ। সেখানে দ্বিতীয় কোনো আত্মার অস্তিত্ব ছিল না। তারেক আর ঝুঁকি নেননি। তিনি ওপরে এসে সরাসরি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দেন এই ভবনে তাকে রাখলে তিনি চাকরি ছেড়ে দেবেন, তাকে সেখান থেকে অন্যত্র বদলি করেন।